আশা করি সকলেই ভালো আছো। তো রয়্যাল মিডিয়া কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসের প্রথম বর্ষের রসায়ন ক্লাসের দ্বিতীয় পত্র নিয়ে আমরা কথা বলবো এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন সম্পর্কিত কথা বলবো। তো তোমরা ইতিমধ্যেই গত মাসে যে ইউনিট পরীক্ষা দিয়েছ সেখানে এই অধ্যায়ের কিছু অংশ ছিল এবং প্রথম পত্র বইয়ের গুণগত রসায়নের কিছু অংশ ছিল। তো আমরা এখন এই দ্বিতীয় পত্র বইয়ের যে প্রথম অধ্যায়ের যে বাকি অংশটুকু আছে, দ্বিতীয় পত্র বইয়ের যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়নের যেটুকু আমরা আগে শেষ করছিলাম এর পরবর্তী অংশ থেকে আমরা এখন শুরু করতেছি। তো আশা করি সকলে খাতা কলম নিয়ে রেডি আছো। আর একটি কথা না বললেই না হয়, তোমাদের গত যে পরীক্ষা তোমরা দিয়েছো অনলাইনের মাধ্যমে সেই খাতা আমরা মূল্যায়ন করেছি। তো রসায়নের দেখলাম যে আসলে সকলেরই মোটামুটি ভালোই রেজাল্ট। তো তো আশা করি সামনের পরীক্ষাগুলোতে আরও ভালো হবে এবং আমাদের এই ক্লাসগুলোকে তোমরা কোনো মিস করবে না এবং প্রতিনিয়ত যে ক্লাসগুলো হবে সবগুলো গভীর মনোযোগ দিয়ে সেগুলো করতে চেষ্টা করবে, তাহলে সামনের পরীক্ষাগুলো আরও ভালো হবে। তো আমরা আজকে যে আলোচনাটা করব তোমরা খাতায় লিখে নাও। আজকের আলোচ্য বিষয়গুলো হলো গ্যাসের আণবিক গতিতত্ত্ব, 2 নম্বর হলো বর্গমূল গড় বর্গবেগ, 3 নম্বর সাধারণ গড়বেগ, 4 নম্বর সম্ভাব্যতম বেগ। আমি আবার বলছি, তোমরা খাতায় লিখে নাও। আজকের আলোচ্য বিষয়সমূহ হলো গ্যাসের আণবিক গতিতত্ত্ব, 2 নম্বর হলো কি বর্গমূল গড় বর্গবেগ, 3 নম্বর হলো সাধারণ গড়বেগ, 4 নম্বর হলো সম্ভাব্যতম বেগ। এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা যাচ্ছি গ্যাসের আণবিক গতিতত্ত্ব। গ্যাসের আণবিক গতিতত্ত্ব। আমরা একটা চিত্রের সাহায্যে লক্ষ্য করি। এখানে একটি গ্যাস পাত্র দেওয়া আছে। সেই গ্যাস পাত্র বা ধরে নিতে পারো তোমরা একটা কাচের পাত্র। তো সেই কাচের পাত্রে ধরে নাও হাইড্রোজেন গ্যাস 1 লিটার, 1 লিটার হাইড্রোজেন গ্যাস এই পাত্রে আবদ্ধ আছে। এই পাত্রের আয়তন ধরে নিলাম আমরা, এই পাত্রের মোট আয়তন V = 1000 মিলিলিটার। V = 1000 লিটার। তো আমরা প্রথমে দেখব একটি কাচের পাত্র। এই কাচের পাত্রের মাঝখানে হাইড্রোজেন গ্যাস 1 লিটার আবদ্ধ আছে এবং সেই মুখটা বন্ধ করে দেওয়া যাতে গ্যাসটা বের হয়ে যেতে না পারে। তো এই পাত্রের আয়তন কত? V = 1000 লিটার, 1000 মিলিলিটার নয়, লিটার। তাহলে আমরা বলতে পারি কি 1000 লিটারের একটি বৃহদাকার পাত্রে 1 লিটার হাইড্রোজেন গ্যাস আবদ্ধ আছে। তো সেই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে পাত্রের আয়তন 1000 লিটার, অর্থাৎ অনেক বড় আয়তন, কিন্তু সেই আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য। অর্থাৎ 1 লিটারকে 1000 লিটারের পাত্রে 1 লিটারের হাইড্রোজেন গ্যাস আবদ্ধ আছে। তাহলে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের নিজস্ব আয়তনটা অতি নগণ্য। তো এই অবস্থায় আমরা গ্যাসের অণুগুলোকে ছড়ানো ছিটানো অবস্থায়
এইভাবে এই পাত্রের মধ্যে লক্ষ্য করি। তো 1 লিটার হাইড্রোজেন গ্যাস দেখাইলাম, আর এই ডট ডট দ্বারা বোঝানো হয়েছে যে হাইড্রোজেন গ্যাসের অণু বা কণাগুলোকে দেখানো হয়েছে। তো এই বদ্ধ পাত্রের হাইড্রোজেন গ্যাসের এই অণুগুলো কী ধরনের আচরণ করে এবং তার সম্পর্কিত আমরা বিস্তারিত আলোচনা করব এখন। সেইটাই হলো কি গ্যাসের আণবিক গতিতত্ত্ব। অর্থাৎ এই গ্যাস পাত্রের অভ্যন্তরে গ্যাসের কণিকাগুলো বা অণুগুলো কী অবস্থায় আছে এবং তার সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আমরা কথা বলবো। এই তথ্যগুলোকে আমরা সংক্ষেপে বলবো গ্যাসের আণবিক গতিতত্ত্ব। তো এই ক্ষেত্রে গ্যাসের আণবিক গতিতত্ত্বের যে শিকার্যগুলো আছে, এখানে মূলত 8 থেকে 9টি শিকার্য আছে। কোনো কোনো বইয়ে সেটা 8টি, কোনো কোনো বইয়ে সেটাকে 9টিতে রূপান্তর করে দেওয়া আছে, বা কোনো কোনো বইয়ে আরও কম দেওয়া আছে। তো আমরা মোটামুটি ধরো 9টি আণবিক গতিতত্ত্বের শিকার্য রয়েছে। তো এর মধ্যে সেগুলোর প্রথম যে কথাটা দেওয়া আছে যে গ্যাসের গঠন সম্পর্কিত আমরা আলোচনা করব। গ্যাসের গঠন। তো এই যে একটা পাত্রে যে হাইড্রোজেন গ্যাসটা আবদ্ধ আছে, এই গ্যাসটির গঠন কীরকম আমরা একটু সেই বিষয় নিয়ে কথা বলবো। যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এবং ক্ষুদ্র ক্ষুদ্র এই কণিকাগুলোকে আমরা অণু বা পরমাণু হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে আমরা প্রথমে বলবো গ্যাসের গঠন কি, যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা নিয়ে গঠিত, এবং সেই কণিকাগুলোরকে আমরা বলবো কি পরমাণু বা অণু। তো এই কণিকাগুলো খুব দ্রুত গতিতে ছোটাছুটি করে, এবং এই কণিকাগুলো বা এই অণুগুলো কোনোভাবে স্থির নয়। তাহলে এই আবদ্ধ পাত্রের মধ্যে যদি আমরা এই গ্যাসটা লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে এই যে যে কোনো গ্যাসই হোক, এই হাইড্রোজেন গ্যাসই হোক বা নাইট্রোজেন বা অক্সিজেন, যে কোনো গ্যাসীয় পদার্থ হোক, সেটা কোনো পাত্রে বা যে জায়গায় থাকুক না কেন, সেটা সম্পর্কে প্রথম কথাটা হলো কি গ্যাসের গঠন। অর্থাৎ এই গ্যাসটা কীভাবে গঠিত হয়। অর্থাৎ প্রত্যেকটা গ্যাসই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, এবং সেই কণিকাগুলোকে আমরা পরমাণু বা অণু বলবো। তো এই গ্যাসের এই অণুগুলো বা কণিকাগুলো সেগুলো কোনোভাবে স্থির নয়, সেটা কি গতিশীল। সেই অণুগুলো কী অবস্থা আছে, সারা যে আমাদের প্রকৃতিতে বাতাস যে আছে, আমাদের আশেপাশে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলের মধ্যেও যদি আমরা কল্পনা করি যে এখানে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, তো সেই অণুগুলো একই অবস্থায় আছে। অর্থাৎ তারা প্রত্যেকেই গতিশীল, তারা কখনোই স্থির নয়। তো সেটা হলো কি গ্যাসের গঠন সম্পর্কিত প্রাথমিক যে আলোচনা। এবং এই অণুগুলোর সব দিক দিয়ে ছোটাছুটি করে। তাহলে ছোটাছুটি করে কীভাবে ছোটাছুটি করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সবাই লক্ষ্য করো, এই অণুগুলো প্রথমেই বলা হয়ে গেছে যে অণুগুলো স্থির নয়, অর্থাৎ গতিশীল। তাহলে গতিশীল কোন দিকে তারা গতিশীল থাকবে? তো তারা সরল রৈখিকভাবে গতিশীল, এবং এই অণুগুলো কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে এরকম নয়। যেমন তুমি ধরে নিতে পারো সেটা এদিকে হইতে পারে, সামনে পিছনে উপরে নিচে, যে কোনোভাবেই সে গতিশীল থাকতে পারে। এখন কথা হলো যে এই গতিশীল অবস্থায় এক স্থান থেকে যখন অণুটা অন্য স্থানের দিকে যায়, তখন সে সরল পথে যায়। তখন কি সরল পথে যায়, অর্থাৎ আঁকা বাঁকা পথে সে ভ্রমণ করে না। তার মানে তার গতিবেগটা হলো কি সরল রৈখিক। অর্থাৎ এই অণু থেকে যাত্রা পথে সে যে অন্য জায়গায় গিয়ে ধাক্কা খাইল, অর্থাৎ সেই পাত্রের দেওয়ালে হোক বা একটা অণু আর একটা অণুর মাঝখানে দেখা খাক, বা যেটুকুই দূরত্ব অতিক্রম করুক, বা পাত্রের দেওয়ালে হোক, তার সেই একটা অণু থেকে পাত্রের দেওয়াল বা একটা অণু থেকে আরেকটা সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্বটা, সেটা সরল রৈখিক।
তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের অণুগুলো গতিশীল এবং সেটা সরল রৈখিক পথে সদা গতিশীল থাকবে এবং সেই অণুগুলো স্থির নয়। এখন 2 নম্বর কথাটা, গ্যাসের আণবিক গতিত্বের 2 নম্বর স্বীকার্যটা হলো গ্যাসের অণুগুলোর আয়তন। দুই নম্বর কথাটা হলো কি, যে গ্যাসের অণুসমূহের আয়তন সম্পর্কিত আলোচনা। তো সবগুলো গ্যাসের ক্ষেত্রেই লক্ষ্য করলে দেখা যায় যে গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। আচ্ছা, তো এখানে সবাই লক্ষ্য করো, এই যে পাত্রের যে আমরা গ্যাসের অণুগুলো দেখাইছি, এই অণুগুলো কিন্তু ছড়ায় ছিটায় আছে, অর্থাৎ এক জায়গায় পুঞ্জীভূত নয়। তো কি বলা হয়েছে, যে গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন। আচ্ছা, আমরা প্রথমেই বলছিলাম যে এই পাত্রের আয়তন হলো 1000 লিটার, আর গ্যাসের এই পাত্রের মাঝখানে গ্যাস রাখা আছে মাত্র 1 লিটার হাইড্রোজেন গ্যাস রাখা আছে। তো এই 1000 লিটারের তুলনায় 1 লিটার, অর্থাৎ পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের নিজস্ব আয়তনটা অতিশয় নগণ্য। তাহলে আমরা বলতে পারি কি, যে পাত্রের আয়তন হলো কত, তোমার 1000 লিটার, এখান থেকে গ্যাসের নিজস্ব আয়তন হলো 1 লিটার, যদি আমরা বিয়োগ করি তাহলে রইল কত, 999 এত লিটার। অর্থাৎ এই 900, এই পাত্রের ক্ষেত্রে আমরা দেখব 999 লিটার আয়তনে কি ফাঁকা। তাহলে এই দ্বিতীয় অনুসিদ্ধান্ত থেকে আমরা একটা বিষয় অনুধাবন করতে পারি, যে গ্যাসের অণুসমূহের আয়তন সম্পর্কিত যে আলোচনা আছে সেখান থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। অর্থাৎ তোমার পাত্র যত বড়ই হোক না কেন, যে গ্যাসের অল্প সংখ্যক গ্যাসের অণু দ্বারা পুরো পাত্র দখল করে। অর্থাৎ সেই ক্ষেত্রে কি বলা হয়েছে, যে পাত্রের অধিকাংশ স্থানই হলো কি ফাঁকা। তাহলে যে পাত্রেই গ্যাস রাখা হোক না কেন, তো সেই পাত্রের মধ্যে দেখা যায় যে পাত্রের নিজস্ব আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলো নিজস্ব আয়তন অতিশয় নগণ্য হওয়ার কারণে অল্প সংখ্যক গ্যাস পুরা পাত্রব্যাপী ছড়ায় ছিটায় থাকে। আর এই কারণে দেখা যায় অণুগুলোর মাঝখানে ফাঁকা স্থান অনেক বেশি। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি গ্যাসের অণুগুলোর যে পাত্রে আছে সেই পাত্রের তোমার তুলনায় গ্যাসের নিজস্ব আয়তন অতিশয় নগণ্য। তার মানে গ্যাসের পাত্রের অধিকাংশ স্থানই হলো কি ফাঁকা। তো 3 নম্বর কথাটা হলো কি, গ্যাস অণুসমূহের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ সম্পর্কিত আলোচনা। গ্যাসের অণুসমূহের আকর্ষণ বা বিকর্ষণ সম্পর্কিত আলোচনা, সম্পর্কিত মতবাদ বা আলোচনা। তো এই ক্ষেত্রে গ্যাসের আণবিক গতিতত্ত্বের 3 নম্বর স্বীকার্যের মাধ্যমে আমরা দেখতে পারি যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। তাহলে কি বলবো, যে গ্যাসের অণুগুলোর মাঝখানে, অর্থাৎ এই যে 1000 লিটারের পাত্রে 1 লিটার হাইড্রোজেন গ্যাস যে রাখা আছে, তো এই যে 1 লিটার হাইড্রোজেনের অণুগুলো ছড়ায় ছিটায় আছে, তো এই অণুগুলোর একটা আরেকটার সাথে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। এটা হল গ্যাসের আণবিক গতিত্বের 3 নম্বর স্বীকার্যের মূল বক্তব্য হলো এটা। তো তাহলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে যদি আকর্ষণ বা বিকর্ষণ থাকতো তাহলে দেখা যাচ্ছে কি, যে অণুগুলো একত্রে পুঞ্জীভূত থাকতো। অর্থাৎ আকর্ষণের ফলে সবগুলো অণু একত্রে কি পুঞ্জীভূত থাকতো, অর্থাৎ একত্রে যুক্ত থাকতো। তাহলে ছড়ায় ছিটায় থাকতো না যদি আকর্ষণ থাকতো। আর যদি বিকর্ষণ থাকতো তাহলে কি করতো, তারা বিকর্ষণ বলের প্রভাবে অতি দ্রুত বেগে পাত্রের দেওয়ালে গিয়ে আঘাত করতো। তো এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি।
তাইলে আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্বের 3 নম্বর স্বীকার্যের মাধ্যমে জানতে পারলাম যে কি গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কার্যকর নয়। অর্থাৎ গ্যাসের অণুগুলো সমূহের যে পাত্রে গ্যাসগুলো থাকুক না কেন বা মুক্তভাবেই থাকুক না কেন, হ্যাঁ, একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণ বা কোনো বিকর্ষণ বল কার্যকর নেই। সেটা কি জানতে পারলাম আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্বের 3 নম্বর স্বীকার্য থেকে আমরা জানতে পারলাম। এখন 4 নম্বর স্বীকার্যটা হলো কি, সবাই লিখে নাও খাতায়। গ্যাসের অণুসমূহের আন্তঃআণবিক সংঘর্ষ ও প্রকৃতি। আন্তঃআণবিক সংঘর্ষ ও প্রকৃতি। তো 4 নম্বর স্বীকার্যের মাধ্যমে আমরা দেখব যে গ্যাসের অণুসমূহের আন্তঃআণবিক সংঘর্ষ কেমন হয় ও তার প্রকৃতিটা কেমন। তো এই 1000 লিটারের পাত্রে 1 লিটার হাইড্রোজেন গ্যাস থাকায় এখানে গ্যাসের মানে মৌলিক আণবিক গতিতত্ত্বের স্বীকার্যে প্রথম কথা বলেছে গ্যাসের অণুগুলো সর্বদাই গতিশীল এবং তারা কি করে সরলরৈখিকভাবে গতিশীল। এবং কোন দিকে গতিশীল? যে কোনো দিকে গতিশীল হতে পারে, সে তার ইচ্ছা যেভাবে, মানে ধরে নাও তুমি প্রথমে মনে করো এখান থেকে যাত্রা শুরু করলো, সে সামনের দিকে যাচ্ছে, তো সামনের দিকে যাচ্ছে সেটা তার গতিশীল, অথবা সে এইটা পিছন দিকে নিচ দিকে নামছে, হ্যাঁ, যে কোনো দিকে যেতে পারে সে। তার মানে তো বলা হয়েছে প্রথম অনুসন্ধানতে বলা হয়েছে কি যে এই যে একটা অণু থেকে আরেকটা অণু পর্যন্ত মানে একটা সংঘর্ষ থেকে আরেকটা সংঘর্ষ পর্যন্ত যে দূরত্বটা অর্থাৎ যে অণুর গতিপথটা সেটা সরলরৈখিক। তো এখন আমরা দেখব যে এই অণুগুলো গতিশীল হওয়ার কারণে যেহেতু ছোটাছুটি করতেছে প্রতিনিয়ত, তো সেই ছোটাছুটি বা গতিশীলতার কারণে সে তার এই সরলরৈখিক গতিবেগের কারণে সে এখান থেকে যাত্রা করলো, ধরে নিলাম যাত্রা করতে করতে কোনো এক সময় গিয়ে সরলরৈখিকভাবে গতিশীল ভাবে যাওয়ার ফলে সেই পাত্রের দেওয়ালের মাঝখানে কি, হ্যাঁ, সংঘর্ষে লিপ্ত হলো। তার যাত্রা পথে গিয়ে পাত্রের দেওয়াল পড়লো এবং সেই পাত্রের দেওয়ালের মাঝখানে কি করলো, সে আঘাত করলো বা সংঘর্ষে লিপ্ত হলো। তো এই আঘাতের ফলে অথবা পাত্রের দেওয়ালের সাথেও সংঘর্ষ হইতে পারে, অথবা একটা অণু তার যাত্রাপথে চলতে চলতে কোনো এক সময় আরেকটা অণুর সাথেও সে সংঘর্ষে লিপ্ত হইতে পারে। অর্থাৎ গ্যাসের অণুগুলো গতিশীল হওয়ার কারণে সে তার গতিশীল যাত্রাপথে সে চলতে চলতে কোনো এক সময় পাত্রের দেওয়ালেও গিয়ে আঘাত করতে পারে, অথবা সে গতিশীলভাবে চলতে চলতে কোনো এক সময় অন্য পাশাপাশি থাকা অন্য কোনো অণুর সাথেও সংঘর্ষে লিপ্ত হইতে পারে, অর্থাৎ আর একটা অণুর সাথেও উপরে গিয়ে আশ্রয় পড়তে পারে। তো এইভাবে যদি একটা অণুর সাথে সে সংঘর্ষে লিপ্ত হয় বা পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এইটাকে আমরা বলবো আন্তঃআণবিক সংঘর্ষ। একটা অণু চলার পথে যদি আরেকটা অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে এই সংঘর্ষটাকে বলবো আমরা কি, আন্তঃআণবিক সংঘর্ষ। তো এইভাবে একটা অণু তার চলার পথে অন্য একটা অণুর সাথে বা পাত্রের দেওয়ালের সাথে বা যে কোনোভাবেই অন্য একটা অণুর সাথে কি সংঘর্ষে লিপ্ত হতে পারে। এই সংঘর্ষটাকে আমরা কি বলবো, আন্তঃআণবিক সংঘর্ষ। তো এখন এই আন্তঃআণবিক সংঘর্ষ গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে প্রতিনিয়ত একটা ঘটনা, কারণ সে তো আগেই বলা হয়েছে যে গ্যাসের অণুগুলো স্থির নয়, হ্যাঁ, চলমান, গতিশীল। তাহলে এই গতিশীলতার কারণে সে তার পাশাপাশি কোনো একটা অণু বা পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে যখনই লিপ্ত হবে, এই সংঘর্ষটাকে আমরা বলছি আন্তঃআণবিক সংঘর্ষ। এবং এই সংঘর্ষটা কেমন, সেটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ গ্যাসের অণুগুলো একটা আরেকটার সাথে যে চলার পথে যে সংঘর্ষে লিপ্ত হয়, সেই সংঘর্ষটা হলো কি, স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে আমরা বুঝি যে সংঘর্ষের ফলে দুইটা অণু একত্রে আটকে যায় না, বরং যেমন মনে করো তোমরা ধরে নিতে পারো আমরা ছোট একটা টেনিস বলকে যদি আমরা ওয়ালের দিকে নিক্ষেপ করি, তো ওয়ালের দিকে নিক্ষেপ করার ফলে কোনো এক সময় ওয়ালের উপর যখন পড়লো সেই বলটা, সেই যে বেগে ওয়ালের দিকে পড়লো, যে ওয়ালও ঠিক নিউটনের সূত্র অনুযায়ী সেই ওয়ালও ঠিক তাকে পিছন দিকে সেই একই বেগে ধাক্কা দেবে।
অর্থাৎ তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এই টেনিস বলটা যদি আমরা ওয়ালে নিক্ষেপ করি তো এই বলটাকে ওয়ালের গায়ে লেগে থাকবে না, সংঘর্ষ হবে ঠিক আছে, কিন্তু সংঘর্ষের ফলে আবার সে পিছন দিকে হোক বা সাইড দিক পরিবর্তন করে অন্যদিকে হোক, হ্যাঁ, ছুটে আসবে, ওয়ালের সাথে লেগে থাকবে না। হ্যাঁ, লেগে থাকলে সেটাকে বলা হচ্ছে আপনার অস্থিতিস্থাপক, হ্যাঁ, সংঘর্ষ। আর যদি লেগে না থেকে আবার সে পুনরায় পিছন দিকে, হ্যাঁ, বা দিক পরিবর্তন করে অন্যদিকে চলে আসে ফিরে, তাহলে সেই সংঘর্ষটাকে বলবো আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এইভাবে গ্যাসের অণুগুলো দেখা যাচ্ছে যে পরীক্ষার সাহায্যে দেখা যাচ্ছে যে অণুগুলো যখন তার যাত্রাপথে গতিশীল থাকে তখন সরলরৈখিকভাবে যখন চলার পথে কোনো এক সময় তা অন্য একটা অণুর সাথে সেই সংঘর্ষে লিপ্ত হতে পারে। সেই সংঘর্ষে লিপ্ত হলে সেই সংঘর্ষটা হবে কি স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের ফলে সে এই দুইটা অণু একত্রে মানে যুক্ত হয়ে থাকবে না, বরং সংঘর্ষের ফলে দিক পরিবর্তন করে সে অন্য কোনো দিকে চলে যেতে পারে। হ্যাঁ, তো আবার সেটা অণুর ক্ষেত্রে হইতে পারে, বা অণুটা চলার পথে, হ্যাঁ, পাত্রের দেওয়ালের সাথেও সেভাবে সংঘর্ষে লিপ্ত হইতে পারে। দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হইলে সে কি ঘটনায় ঘটবে, দেওয়ালকে যে বেগে সে তোমার আঘাত করবে, দেওয়ালও ঠিক সেইভাবে তাকে, হ্যাঁ, পিছন দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তাকে দিক পরিবর্তন করে অন্য দিকে চলে আসবে। তাই এই যে গ্যাসের অণুগুলো প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সেই সংঘর্ষগুলো হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং এই স্থিতিস্থাপক সংঘর্ষের কারণে, হ্যাঁ, তার যে গতিশক্তিগুলো সেটা বিলুপ্ত হয় না, হ্যাঁ, বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় না। তো সে যখন এখান থেকে যাত্রা করে পাত্রের দেওয়ালে সংঘর্ষে লিপ্ত হলো, এরপরে আবার সে একই বেগে, হ্যাঁ, দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যাচ্ছে। তো এইভাবে আমরা বলতে পারি যে গ্যাসের অণুগুলোর গতিশক্তি কখনো কি শেষ হয় না, অর্থাৎ, হ্যাঁ, স্থির থাকে। তো এবং এই সংঘর্ষগুলো হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। তো আমরা চতুর্থ স্বীকার্যটা শেষ করলাম, এখন পঞ্চম যে স্বীকার্যটা আছে, হ্যাঁ, গ্যাসের চাপ সম্পর্কিত আলোচনা। গ্যাসের অণুগুলোর চাপ বা গ্যাসের চাপ সম্পর্কিত আলোচনা। এই গ্যাসের অণুগুলো গতিশীলতার কারণেই, যেহেতু সংঘর্ষে এরা প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং স্থিতিস্থাপক সংঘর্ষ, তো এখন এই কারণেই এই গ্যাসের অণুগুলো প্রতিনিয়ত পাত্রের দেওয়ালে, অর্থাৎ গ্যাস আধারের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করে। যেমন ধরে নাও তুমি একটা বেলুনের ভিতরে কিছু গ্যাস আবদ্ধ করে রাখলাম, তো এই গ্যাসটা বেলুনের ভিতরে যখন গ্যাসটাকে আবদ্ধ করে রাখলাম, তো সেই ক্ষেত্রে বেলুনটা ফুলে উঠছিল। বেলুনটা প্রথমে কী ছিল, গ্যাস ভরার পূর্বে সেটা চুপসে ছিল। যখন গ্যাসটা আমরা ভরে ফেললাম তো এবং মুখটা বন্ধ করে ফেললাম, তখন কিছু গ্যাস এই বেলুনে আবদ্ধ হয়ে গেল। আর আবদ্ধ হয়ে যাওয়ার ফলে কি করলো, এই বেলুনের ভিতরে যে গ্যাসের অণুগুলো আছে এরা প্রতিনিয়ত বেলুনের দেওয়ালে, অর্থাৎ গ্যাস আধারের দেওয়ালে চাপ প্রয়োগ করতেছে। আর চাপ প্রয়োগ করছে বলেই বেলুনটা ফুলে থাকে, আর নয়তো বা কী করতো, গ্যাস ভরলেও বেলুনটা চুপসে থাকতো। তো এই যে কারণটা, অর্থাৎ কোনো একটা পাত্রের মধ্যে কোনো গ্যাস ভর্তি করলে সেই গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে কি একটা চাপ প্রয়োগ করে, অবিরাম চাপ প্রয়োগ করে, হ্যাঁ, এই যে গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে যে চাপটা প্রয়োগ করলো সেটা কি বলা হচ্ছে, গ্যাসের চাপ। তাহলে আমাদের এই গ্যাসের আণবিক গতিজাতির 5 নম্বর স্বীকার্যের মাধ্যমে আমরা দেখতে পারি যে গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালের উপর চাপ প্রয়োগ করে, এবং সেই চাপটাকেই বলা হচ্ছে গ্যাসের চাপ। এখন 5 নম্বর অনুসিদ্ধান্ত চলে গেল। এখন 6 নম্বর অনুসিদ্ধান্ত হলো কি, গ্যাসের অণুসমূহের গতিশক্তি। গ্যাসের অণুসমূহের গতিশক্তি সম্পর্কিত আলোচনা। তো আগেই বলা হয়েছিল যে গ্যাসের অণুগুলোর গতিশক্তি থাকে। তো এই গতিশক্তির কারণে, এবং সেটা কখনো নিঃশেষ হয় না, এই জন্য গ্যাসের অণুগুলো কি চলমান থাকে, অর্থাৎ স্থির থাকে না। তো এই 6 নম্বর অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা দেখতে পারি গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি তার কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ গ্যাসের অণুগুলোর যে নিজস্ব যে গতি শক্তি আছে, এবং সেই সবগুলো অণুর গতিশক্তিটাকে যদি গড় করি,
সেই অণুগুলোর গড় গতিশক্তিটা হবে কি তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তো আমরা এখন যেমন তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বেড়ে যায়, হ্যাঁ, তাপমাত্রা মানে গতিশক্তি যদি আমরা কে কাইনেটিক এনার্জি এটা তাপমাত্রার সমানুপাতিক টেম্পারেচারের, অর্থাৎ কে সমানুপাতিক টি। যদি আমরা এই সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করি গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে, আবার যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে গতিশক্তি অনেকটা কি কমে যাবে, অর্থাৎ একটা একটার কি সমানুপাতিক। তো আমরা এখন দেখব 7 নম্বর অনুসিদ্ধান্তটা কি, গড় মুক্ত পথ সম্পর্কিত আলোচনা। গড় মুক্ত পথ সম্পর্কিত আলোচনা। তো সেটা কি, যে গ্যাসের অণুগুলো কোনো একটা পাত্রে, এই যে আমরা 1 লিটার হাইড্রোজেন গ্যাস 1000 লিটারের পাত্রে আবদ্ধ করে রাখছি, যে এক একটা অণু ছড়ায় ছিটে আছে। তো একটা অণু আর একটা অণুর সাথে কি প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে বা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তো একটা এইভাবে সংঘর্ষগুলো স্থিতিস্থাপক তাও বলা হয়েছে। তো এই স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে এই এখান থেকে চলে আসলো একটা অণু, প্রথমে এখান থেকে যাত্রা করে এই অণুর সাথে ধাক্কা খেয়ে আবার সে দিক পরিবর্তন করে চলে আসে। তো আরেকটা অণুর সাথে দেখা গেল, এইভাবে এখান থেকে দেখা গিয়ে আবার দিক পরিবর্তন অন্য দিকে চলে। তো এইভাবে যে দুইটা সংঘর্ষের মধ্যবর্তী যে পথটা, দুইটা সংঘর্ষের মধ্যবর্তী যে পথ, সেই পথটা সরলরৈখিক এবং এই পথটাকে বলা হচ্ছে গড়মুক্ত পথ। এইভাবে এক অণুসমূহের মানে তোমার একটা অণুর সাথে আরেকটা অণুর যে দূরত্ব বা পথটা সেটা হলো মুক্ত পথ। আর এইভাবে দুইটা সংঘর্ষের মধ্যবর্তী যে পথটা বা দূরত্বটা, সেই দূরত্বটাকেও আমরা মুক্ত পথ বলতে পারি। এভাবে অসংখ্য এবং অনেকগুলো দেখা যাচ্ছে যে অণুগুলোর এই মুক্ত পথগুলো কোনো সময় দেখা যায় কম, কোনো সময় বেশি, এইভাবে আছে। তো এই জন্য সবগুলো মানে অনেকগুলো সংঘর্ষ নিয়ে, তার মানে সেই সংঘর্ষগুলোর থেকে আমরা একাধিক মুক্ত পথকে বের করি, সেই মুক্ত পথগুলো যোগ করি, তাকে যদি আমরা গড় করি তাহলে সেইটাকে হয়ে যাবে কি গড় মুক্ত পথ। তো গ্যাসের অণুসমূহের মধ্যে গড় মুক্ত পথ বিরাজমান আছে, অর্থাৎ অণুগুলোর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী এই দূরত্বটাকেই বলা হচ্ছে মুক্ত পথ, এবং অনেকগুলো মুক্ত পথের গড়কেই বলা হচ্ছে গড় মুক্ত পথ। তো সংঘর্ষের সময় 8 নম্বর অনুসিদ্ধান্তটা কি? 8 নম্বর অনুসিদ্ধান্ত হলো সংঘর্ষের সময় গ্যাসের অণুগুলো, এর আগের অনুসিদ্ধান্তে বলেছিলাম আমরা কি, যে গ্যাসের অণুগুলো পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। তো এই সংঘর্ষটা কেমন বলছিলাম, স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ একটার সাথে আরেকটা যখন সংঘর্ষে লিপ্ত হয়, খুব সংঘর্ষে লিপ্ত হয়ে আবার এক জায়গায় আবদ্ধ থাকে না, বরং এখান থেকে ছুটে অন্য দিক পরিবর্তন করে অন্যদিকে আবার যাত্রা শুরু করে অণুগুলো। তো এইভাবে এই সংঘর্ষের সময়টা অতি ক্ষুদ্র, অর্থাৎ মনে করো তুমি আজকে একটা বলকে আমরা ওয়ালের উপর নিক্ষেপ করলাম, সেই ওয়ালের সাথে নিক্ষেপ করার পর সংঘর্ষ হলো, বলটার সাথে নিক্ষেপ করা, সেই সংঘর্ষ করে আবার দিক পরিবর্তন চলে আসে। তার মানে এই বলটা যে ওয়ালের সাথে সংঘর্ষ করলো, সেই সংঘর্ষ কালটা অতি ক্ষুদ্র, অর্থাৎ অনেক ক্ষুদ্র, অর্থাৎ সেটা 1 সেকেন্ডের চেয়ে অনেক কম। তাহলে এই জন্য বলা হয়েছে যে গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষগুলো হয়, সেই সংঘর্ষের সময়টা বা ব্যক্তিকালটা অতি কম, অর্থাৎ খুবই মানে মূল সময়ের তুলনায় অতি নগণ্য, বা সংঘর্ষের সময়টা খুব কম। এখন হলো কি 9 নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা আমরা দেখব, যে কি বলা হয়েছে, যে অভিকর্ষ বলের প্রভাব, অভিকর্ষ বলের প্রভাব। গ্যাসের গতিতাত্ত্বিক 9 নম্বর শিকার যে আমরা দেখতে পারবো গ্যাসের অণুগুলোর মধ্যে অভিকর্ষ বলের কোনো প্রভাব নেই, অর্থাৎ অভিকর্ষ বলের যদি প্রভাব থাকতো তাহলে গ্যাসের অণুগুলো নিচে তলানি হিসেবে জমে থাকতো, কিন্তু এই ধরনের কোনো ঘটনা আমরা দেখতে পাই না। তাহলে আমরা কি বলতে পারি, যে একটা অণুর সাথে একটা অণু যখন থাকে তারা ন্যূনতম দূরত্ব বজায় রেখে চলে, এবং তারা কি সংঘর্ষে লিপ্ত হয়, এবং একটা অণুর সাথে অণুগুলোর উপর অভিকর্ষ বলের কোনো প্রভাব নেই, অর্থাৎ এরা পরস্পর অভিকর্ষ বলের প্রভাব থেকে তারা মুক্ত, স্বাধীন এবং তারা মুক্ত। তো এই হলো কি আজকের
গ্যাসের আণবিক গতিগতির মূল স্বীকার্যগুলো তোমরা সেগুলো ভালোভাবে বাসায় অধ্যয়ন করবে এবং সেটা ভালোভাবে শিখে নেবে। পরীক্ষায় খুব আসার মতো একটা প্রশ্ন এটা, এবং এই স্বীকার্যের উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসগুলো আমরা আলোচনা করব। তোমরা মেইন বইটা একটু ভালোভাবে দেখে আসবে এবং এই প্রশ্নটা শিখবে তোমরা। সকলকে ধন্যবাদ, ভালো থাকো।